মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল। আমি আমার এই পলিটি সিরিজে সবাইকে ওয়েলকাম করছি এবং আমার চ্যানেলের সাথে সাথে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই খুব ভালো আছো। তো যারা রেগুলারলি ভিডিওগুলো ফলো করো, জানি যদিও সংখ্যাটা খুব কম, বাট একজন দুজন যদি করো তাদের উদ্দেশ্যেই বলছি যে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা আলোচনা করছিলাম। অলরেডি আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, ঠিক অধ্যায় না, ওই চ্যাপ্টারেরই, বাট একটা নতুন পার্ট শুরু করব। দেখো, আমরা যখন ফার্স্ট আলোচনা করছিলাম তখন আমরা একটা কথা আলোচনা করেছিলাম যেটাকে আমরা দুটো বেসিসে পড়বো। একটা পড়বো হচ্ছে কোম্পানি রুল পড়বো, ঠিক আছে, আর একটা আমরা ক্রাউন রুল এরম করে পড়বো, ঠিক আছে। তাহলে দেখো, কোম্পানি রুল আমি বলেছিলাম 1773 থেকে কত দূর বলো তো দেখি, কার কার মনে আছে। ও এখানে আবার বলবে কি করে, এখানে তো কমেন্টের কোনো জায়গা নেই। আমি বলেছিলাম 1773 থেকে 1853, এইটা ছিল কোম্পানি রুল, ঠিক আছে, এটা ছিল কোম্পানি রুল। দেখা যাচ্ছে না, 1773 থেকে 1853। আর ক্রাউন রুল আমার এই 1858 হয়ে যাচ্ছে। মাঝখানে এটা বলেছিলাম যে সবাই জানো ইতিহাসে 1857 সিপাহী বিদ্রোহ হয়েছিল তো। তাহলে সিপাহী বিদ্রোহের পর সিপাহী বিদ্রোহকে আমরা কি বলতে পারি বলতো? সিপাহী বিদ্রোহকে আমরা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলি তো, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলাম তো, প্রথম স্বাধীনতা সংগ্রাম। তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এবং এটা এমন একটা সংগ্রাম ছিল যেটা ব্রিটিশ সাম্রাজ্যকে ভারতবর্ষে প্রায় নাড়িয়ে দেওয়ার মতো অবস্থা। তো ব্রিটিশ সরকার আর কখনোই চাইছিল না যে এরকম একটা বড় লেভেলের, বড় মাপের এত একটা ভয়ানক রিভোল্ট ভারতবর্ষ থেকে আবার হোক, ঠিক আছে, বোঝাতে পারছি আমি? তো সেই জন্য কি হচ্ছে না, ব্রিটিশ সরকার কোম্পানিকে বললো, যাও তোমরা অনেক করেছো বাবা, অনেক করেছো, এরপর আমাকে পুরো ভারতবর্ষের দায়িত্বটা আমাকে দিয়ে দাও। তাহলে ব্রিটিশ সরকার এই সময় থেকে ভারতবর্ষের দায়িত্ব নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে ব্রিটিশ সরকার ভারতবর্ষের দায়িত্ব নিয়ে নেওয়ার পর প্রথম যে অ্যাক্টটা পাস করছে, সে অ্যাক্টের নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। 1857 হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহ হচ্ছে এবং 1857 ব্রিটিশ সরকার এই অ্যাক্টটা নিয়ে আসছে। কেন নিয়ে আসছে না? তারা চাইছে না যে সিপাহী বিদ্রোহের মতো ভারতবর্ষে এত বড় লেভেলের একজোট হয়ে আমাদের বিরুদ্ধে কেউ সংগ্রাম করুক, ঠিক আছে। ব্রিটিশরা তো সেটা কখনোই চাইবে না। আচ্ছা, এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দুটো নামই মনে রাখবে, প্রশ্ন দিয়েই দিতে পারে যে অ্যামাং দ্য ফলোয়িং হুইচ অ্যাক্ট ইজ নোন অ্যাজ অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 দিল, 1919 দিতে পারে, 1935 দিতে পারে, যা খুশি দিতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গল্প যে ব্রিটিশ সরকার এরপর থেকে 1858 থেকে দায়িত্ব নিয়ে নিচ্ছে, কোম্পানির দায়িত্বটা ওই কোম্পানিকে মানে চলে যেতে বলছে, ঠিক আছে। এরপর দেখো, এটার মেন কি ক্যারেক্টার্স আছে, ঠিক আমরা যেরকম পড়েছিলাম। আর আমরা 1800 কতই পড়েছিলাম বলতো দেখি, কার কার মনে আছে? আমরা যখন 1833 সনদ আইন পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে পদটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিল তো। ঠিক একইভাবে এখানে আমরা দেখব এই যে গভর্নর জেনারেল, আমি অন্য পেনে লিখছি, এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এতদিন যে পদটা ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা কিন্তু আর এই নামে ডাকা হচ্ছে না। এই অ্যাক্টের থ্রু এই পদটাকে ভাইস রয় করে দেওয়া হচ্ছে, গভর্নর জেনারেলকে ভাইস রয় করে দেওয়া হলো, ভাইস রয় অফ ইন্ডিয়া, ঠিক আছে। অর্থাৎ এই 1800 এটা পাস হচ্ছে 1858-তে। 1858 পরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটার আর কোনো অস্তিত্ব থাকছে না। তাহলে ঠিক একইভাবে আগের বার আমরা যেরকম আলোচনা করেছিলাম, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভারতের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন বা প্রথম ভাইসরয়। তাহলে তোমরা যদি লর্ড ক্যানিং এর কথাটা দেখো,
লর্ড ক্যানিং এর কথাটা তোমরা দেখো, মানে টাইম কালটা সেটা হচ্ছে 1856 থেকে ভারতবর্ষে হচ্ছে 1862। তাহলে দেখো ইতিহাসে তো একটা প্রশ্ন আসে যে সিপাহী বিদ্রোহের সময় ভারতের কে ছিলেন, গভর্নর জেনারেল কে ছিলেন। তাহলে দেখো সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857, তাহলে 1857 সময় কিন্তু লর্ড ক্যানিং ছিলেন। কোথাও কোথাও প্রশ্নটা এরকমও পাবে যে সিপাহী বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন। টেকনিক্যালি কোশ্চেনটা ভুল, কারণ 1857-তে কিন্তু ভাইসরয় পদটা তৈরি হয়নি, বাট আমি কোথাও কোথাও প্রশ্ন দেখেছি সেজন্য আমি বলে রাখলাম। তাহলে লর্ড ক্যানিং দেখো 1856-তে এসছেন, যখন লর্ড ক্যানিং ভারতবর্ষে আসছেন 1856, তখন কিন্তু ভাইসরয় পদটা তৈরি হয়নি, তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে এসছেন। এবং তিনি চলে যাচ্ছেন 1862। যখন তিনি চলে যাচ্ছেন তার মাঝখানে 1858-তে কিন্তু এই অ্যাক্ট অলরেডি চলে এসছে, এবং এই অ্যাক্টের দরুন কিন্তু তখন লর্ড ক্যানিং আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নন, তিনি হচ্ছেন ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে এখান থেকে যদি প্রশ্ন করে বা প্রশ্ন আসে যে শেষ গভর্নর জেনারেল কে, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, আনসার হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে। এবং যদি প্রশ্ন আসে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে, your answer will be the same, লর্ড ক্যানিং। মুখস্থ করবে না, মুখস্থ করলে গুলিয়ে যাবে। শেষ গভর্নর অফ বেঙ্গল, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া। যদি মুখস্থ করতে যাও গুলিয়ে যাবে, বাট তুমি যদি বুঝে থাকো কেন যে লোকটা এটার শেষ, সেটা কেন ওই লোকটা শুরু হচ্ছে, এই যে ঘটনাটা বললাম, আসার সময় আগের পদটা থাকে, চলে যাওয়ার সময় মাঝখানে একটা অ্যাক্ট তৈরি হয় চলে যাওয়ার আগে, এবং সেই অ্যাক্টটার থ্রু তিনি তার ডেজিগনেশনটা চেঞ্জ হয়ে যায়। এত কিছু বললাম কারণ এখান থেকে প্রশ্ন আসে। এরপর আমরা বলবো যে 1858 যে একটা আমরা পড়ছি, 1858 একটাতে কি কি তৈরি করা হলো। সর্বপ্রথম আমরা একটা পয়েন্ট তো আলোচনা করলাম, একটা পয়েন্ট কি আলোচনা করলাম, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই ডেজিগনেশনটা ভাইসরয় অফ ইন্ডিয়া হয়ে গেল। 2 নাম্বার, এতদিন আমরা একটা ডাবল গভর্নমেন্টের কথা পড়ছিলাম, যতদিন ডাবল গভর্নমেন্টের কথা পড়ছিলাম, যতদিন কোম্পানির রুল ছিল, সেই ডাবল গভর্নমেন্টের কি কি ছিল, একটা ছিল বোর্ড অফ কন্ট্রোল, একটা ছিল বোর্ড অফ কন্ট্রোল, আর একটা ছিল কোর্ট অফ ডিরেক্টর। একজন কমার্শিয়াল ব্যাপার স্যাপার দেখতেন, একজন পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার স্যাপার দেখতেন। কোন দলটা কমার্শিয়াল ব্যাপার অ্যাফেয়ার্স দেখতো, কোনটা পলিটিক্যাল দেখতো, আমি অলরেডি আলোচনা করেছি। আমাকে কমেন্টে অবশ্যই জানাও, যে আমি আর বলছি না এখানে কে পলিটিক্যাল অ্যাফেয়ার দেখতেন। পলিটিক্যাল অ্যাফেয়ার এই দুজনের মধ্যে, বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টরের মধ্যে পলিটিক্যাল অ্যাফেয়ার, আর কমার্শিয়াল অ্যাফেয়ার, এটা আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, আমি আর এখানে বললাম না। তাহলে এটা কি করা হলো, এটার অ্যাবলিশ করা হলো, যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাই তো আর থাকলো না, তাহলে তার আবার কিসের বোর্ড অফ কন্ট্রোল, কিসের কোর্ট অফ ডিরেক্টর। ঠিক আছে, তাহলে ইস্ট ইন্ডিয়া পদটা চলে গেল। আচ্ছা, এক্ষেত্রে পদটা তো চলে গেল, মানে এই যে বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডিরেক্টর, একটা নতুন জিনিস তৈরি করা হলো, নিউ অফিস তৈরি করা হলো, সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, একটা পদ তৈরি করা হলো। এ পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ট্রোল করবে, কিভাবে কোনো আইন প্রণয়ন করা হবে বা যাবতীয় যা কিছু। ঠিক আছে। আচ্ছা, এই যে সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, এই যে সেক্রেটারি যিনি হতেন, তিনি হচ্ছেন একজন ডাইরেক্ট মেম্বার অফ ব্রিটিশ ক্যাবিনেট। ইংল্যান্ডের যে ব্রিটিশ ক্যাবিনেট, সেখানকার একজন মেম্বারকে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া করে পাঠানো হতো, এবং তিনি ডাইরেক্টলি সেখানকার গভর্নমেন্টের কাছে রেসপন্সিবল থাকতেন। 3 নাম্বার পয়েন্ট গেল। আর একটা পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে বোঝার জন্য, যে 15 জন মেম্বারের একটা কাউন্সিল তৈরি করা হলো।
কেন 15 জন মেম্বারের একটা কাউন্সিল কেন তৈরি করা হলো? অ্যাসিস্ট টু করে দাও, টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি। সেক্রেটারিকে অ্যাসিস্ট করার জন্য 15 জন মেম্বারের একটা কি করা হলো, একটা কাউন্সিল তৈরি করা হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে একটার পর একটা অ্যাক্টের থ্রু ভারতবর্ষ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে, যদিও এখনো আমি বলতে পারি না যে পুরোপুরি কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ হয়ে আসছে, বাট অ্যাডমিনিস্ট্রেশনটা আস্তে 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 প্রেজেন্ট আমরা যে অ্যাডমিনিস্ট্রেশন ভারতবর্ষে দেখতে পাই সেটার দিকে আস্তে 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 ধাবিত হচ্ছে, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এখনো আমি অতটাও হয়নি, এখনো আগের মতোই ছিল, বাট স্টেপ গুলো নেওয়া হচ্ছে এইভাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম সেটা হচ্ছে, আজকে আমরা আলোচনা করলাম 1858 সনদ আইন। ঠিক আছে, বা ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তাহলে দেখো এটা হচ্ছে ক্রাউন রুল। এটা প্রশ্ন দিতে পারে যে কোন কোম্পানি শাসন আসার পর কোন আইনটা সর্বপ্রথম এসেছিল। তাহলে 1858 এটাকে বলা হচ্ছে, আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, ভারতবর্ষকে ভালো শাসন করার জন্য ভারত শাসন আইন। এক্ষেত্রে কি করা হচ্ছে, এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই পদটাকে ভাইসরয় অফ ইন্ডিয়া পদ হিসেবে ঘোষণা করা হচ্ছে। সেখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে, সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল, এই একটা কোশ্চেন পেতে পারো। লাস্ট গভর্নর জেনারেল কে, ফার্স্ট ভাইসরয় কে, এই কোশ্চেন পেতে পারো। কোন অ্যাক্টের থ্রু ডাবল গভর্নমেন্ট লোপ পেয়েছিল, এই যে বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ ডিরেক্টর, কোর্ট অফ ডিরেক্টর, এরা লুপ্ত হয়েছিল, এটা প্রশ্ন হতে পারে। সেক্রেটারি অফ স্টেট কোন অ্যাক্টের থ্রু এই পোস্টটা বা এই পোস্টটা ক্রিয়েট করা হয়েছিল, এই ধরনের কিছু কিছু প্রশ্ন আসতে পারে। তাহলে এখান থেকে এই অ্যাক্ট রিলেটেড যা কিছু যাবতীয় প্রশ্ন পাবে আমি মোটামুটি আলোচনা করে দিলাম। কালকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, 1861 যে আইন আছে সেটা আমরা কালকে আলোচনা করব। এবং আমরা এরপর দেখতে পাবো এই যে 1861 বলো, 1861 পর 1892 আমরা একটা অ্যাক্ট দেখতে পাবো, এবং 1892 এর পর আমরা দেখতে পাবো 1909, এই যে তোমরা মন্টে মির্লো বলো, মরলে মিন্টো রিফর্মস যেটাকে বলো, এবং তারপরেও আমরা আরো চেমসফোর্ড, মন্টেগ 1919 এই যে আইনগুলো পড়বো, এবং ফাইনালি লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1935 ভারত শাসন আইন। তাহলে এরপর এই যে ব্রিটিশ সরকার, একটু কালকের প্রেক্ষাপটটা আমি বলে দিচ্ছি সংক্ষেপে। ব্রিটিশ সরকার প্রথম কথা কি আর চাইছে না যে সিপাহী বিদ্রোহের মতো, সিপাহী মিউটিনির মতো আর এরকম কোনো বড় লেভেলের দাঙ্গা হোক, সেই জন্য 1858 এই আইনটা নিয়ে এলো। তো এরপর ব্রিটিশ সরকার 1861, 92, 1909 এগুলোতে কি করবে, এগুলোতে এমন ভাবে চাইবে যে লোকাল রিপ্রেজেন্টেশন, লোকাল, ব্রিটিশ সরকার নিজে থেকেই লোকাল, ভারতবর্ষের লোকাল লোককে বিভিন্ন জায়গাতে নিয়োগ করা শুরু করবে, লোকাল রিপ্রেজেন্টেশন। এবং এর জন্য এই একটার পর একটা অ্যাক্ট গুলো নিয়ে আসবে, বিভিন্ন আইন প্রণয়ন করবে, তার থ্রু নিয়োগ করা শুরু করবে। ঠিক আছে, তাহলে কালকে আমরা 1861 আলোচনা করব, ঠিক যেরকম করেছিলাম প্রত্যেকদিন একটা একটা ছোট ছোট বুঝে বুঝে কমপ্লিট করে যাব। ওকে, আজকে এখানেই শেষ করছি। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো।